লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। অভিনেত্রী সায়নী ঘোষের এমন স্লোগানে সাড়া দিল না পশ্চিমবঙ্গের বেশিরভাগ ভোটার। বরং খেলা হবে বলে হুমকি দেয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ হয়ে গেল। আনন্দবাজারের হেডলাইন হয়ে গেল দুর্গের পতন। গেরুয়া ঝড়ে তাই প্রথমবারের মতো বাংলায় ফুটেছে পদ্ম। অপ্রত্যাশিত বড় জয়ে নবান্নের মসনদে বসতে চলেছে বিজেপি। মসনদে বসার জন্য যে 147 আসন দরকার তা ঝড়ের প্রথম ঝাপটায় নিশ্চিত করে ফেলেছে মোদি আর অমিত শাহের বাহিনী। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সারা ভারত জুড়ে চলছে দিদির এমন বিদায় নিয়ে চুলচেরা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন 5 দিদিকে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, খান খান হয়ে গেছে দিদির সাম্রাজ্য। আবার জল্পনা কল্পনা শুরু হয়েছে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। গঙ্গার পাড় থেকে বঙ্গের নির্বাচন নিয়ে আলোচনার ঝড় সীমান্ত পেরিয়ে পদ্মা এবং মেঘনা পারে, মানে ঢাকায়ও বেশ জমে উঠেছে। তবে সে আলোচনা একেবারেই ভিন্ন। ঢাকায় আলোচনা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির আধিপত্য বাংলাদেশের জন্য কি বার্তা নিয়ে আসছে তা নিয়ে। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশকে চাপের মুখে পড়বে। প্রশ্ন উঠেছে, সীমান্ত থেকে পানির মতো দৃশ্যমান সমস্যাগুলো নিয়ে কি দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে নতুন মেরুকরণ দেখা দিবে, নাকি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইস্যু এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে নতুন করে জটিল হবে মোদি তারেক সম্পর্ক। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বহু বছর আগে অটল বিহারী বাজপেয়ী আক্ষেপ করে বলেছিলেন, ভারতের বিভিন্ন প্রান্তে বিজেপি সাফল্য পেলেও পশ্চিমবঙ্গে শক্ত ভিত্তি গড়তে পারছে না। এটা তার জন্য ছিল অত্যন্ত কষ্টের। দেশটির প্রয়াত এই প্রধানমন্ত্রীর আক্ষেপ এবার ঘুচতে যাচ্ছে। রাত 10টা পর্যন্ত ভারতের একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের 293টি আসনের মধ্যে 208টি আসনে পদ্ম ফুল ফুটে গেছে, যেখানে মমতার তৃণমূল কংগ্রেস মাত্র 79টি আসনে জয় পাচ্ছে। অথচ সরকার গঠনের জন্য দরকার 147টি আসন। ফলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনের অবসান হতে চলেছে। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলা শেষ লেখা বার্তা দিয়েছে বিজেপি। 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল খেলা হবে স্লোগান দেন, যা পরবর্তীতে ব্যাপক ভাইরাল হয়। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই স্লোগান একাধিকবার ব্যবহার করেছেন। তাদের সে স্লোগানের জবাবে বিজেপি এবার লিখলো খেলা শেষ। দলের এই জয়কে স্মরণীয় আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। দর্শক, পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনটি কয়েকটি কারণে বেশ ব্যতিক্রম ছিল। প্রথমত, পশ্চিমবঙ্গ বরাবরই রাজনৈতিক সহিংসতার জন্য পরিচিত। বিশেষ করে নির্বাচনী সহিংসতা ওই রাজ্যের এমন একটি বাস্তবতা যা সব দলের শাসনামলে কম বেশি বজায় থেকেছে। সেই জায়গায় রাজ্যে এবারের ভোট হয়েছে একেবারে শান্তিপূর্ণ পরিবেশে। 2 দফার ভোট গ্রহণে গোটা রাজ্যে একটিও সহিংসতাজনিত মৃত্যুর ঘটনা ঘটেনি। বিক্ষিপ্ত কিছু সংঘাত ছাড়া খুব বড় কোনো গন্ডগোলের খবর নেই। এটি পশ্চিমবঙ্গের নির্বাচনের সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা। ভোট পড়ার হারও ছিল একটি অনন্য রেকর্ড। পশ্চিমবঙ্গে এবার নির্বাচনের 2 দফা মিলে ভোট পড়েছে 92.47%। দেশটির স্বাধীনতার পর থেকে রাজ্যে কোনোদিন কোনো নির্বাচনে এত বেশি হারে ভোট পড়েনি। ভোটবিরোধ জরিপগুলো আগেই বিজেপিকে এগিয়ে রেখেছিল। মমতা অবশ্য এক্সিট পোলগুলোকে উড়িয়ে দিয়ে দাবি করেছিলেন তৃণমূল 220টিরও বেশি আসন জিতবে। তবে এবার বুথ ফেরত জরিপের সংখ্যাগুলোই সঠিক প্রমাণিত হয়েছে। বাংলায় গেরুয়া ঝড়ে পদ্ম ফুটেছে। এতটাই ফুটেছে, আনন্দবাজারের তৈরি করা ম্যাপে গেরুয়া রঙের ছড়াছড়ি, সবুজের দেখা মেলা ভার হয়ে গেছে। পদ্ম ফুলের এমন জোয়ার নিয়ে ব্যাপক বিশ্লেষণও চলছে। আমাদের বিশ্লেষণ হলো, মমতার এতদিনের শক্তি ছিল 3 মা, মাটি, মানুষ। এই 3 মকে টেক্কা দিতে গেরুয়া দল এবার হাজির করেছিল নতুন 5 এগুলো হলো মুসলিম মহিলা অভিবাসী বা মাইগ্রেন্ট, মতুয়া সম্প্রদায় এবং বিজেপির শক্তিশালী নির্বাচনী যন্ত্র বা মেশিনারি। দীর্ঘদিন ধরে নারী ভোটাররা তৃণমূলের সাফল্যের অন্যতম ভিত্তি ছিল। ভাগ্যশ্রী থেকে কন্যাশ্রী, নারীদের জন্য গত 1 দশকে মমতা এমন
বহু কল্যাণমূলক প্রকল্প চালু করেছিলেন। কিন্তু আরজি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও খুনের ঘটনা বড় ইস্যু হয়ে ওঠে, যেখানে নারী সুরক্ষা নিয়ে তৃণমূলকে নিশানা করে বিজেপি। এমনকি পানিহাটি আসন থেকেও ওই ঘটনার শিকার নারীর মাকেও প্রার্থী করা হয়। ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গের প্রায় 27% মুসলিম ভোটার ক্ষমতার সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2021 সালে মুসলিম প্রধান আসনগুলোতে তৃণমূলের বড় জয়ের পেছনে সংখ্যালঘু ভোটের একত্রীকরণ বড় কারণ ছিল। কিন্তু 2026 সালে মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ভোটের ধরনে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন কুড়াল মেরেছে তৃণমূলের মুসলিম ভোটে। দর্শক, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে তা এখন সবাই আঁচ করতে পারছে। ফলে এখন সবার নজর ধীরে ধীরে দলটির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দিকে সরছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বরাবরই বলেছেন কোনো এক বাঙালি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের তোলা বহিরাগত তত্ত্বের পাল্টা জবাব দিতেই অমিত শাহের এই মন্তব্য ছিল। বিজেপির জয় পেলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা তুলে ধরেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য ইন্ডিয়া টুডে। রাজ্যের শীর্ষ পদের জন্য বেশ কয়েকজন প্রভাবশালী বিজেপি নেতার নাম উঠে এসেছে। বর্তমান ভোট গণনার ট্রেন্ড অনুযায়ী এই সব প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। কারা তারা? অবধারিতভাবে সবার আলোচনায় প্রথমে যার নাম উঠে আসছে তিনি হলেন বর্তমানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। মাত্র কয়েকদিন আগে নির্বাচনী প্রচারণায় তিনি শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তাকে সসম্মানে বাংলাদেশের ক্ষমতায় ফিরিয়ে দেওয়ার কথা বলে বাংলাদেশে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। এই শুভেন্দু অধিকারী একসময় মমতার দলেই ছিলেন। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতার ডান হাত ছিলেন তিনি। 2021 সালের নির্বাচনের মাত্র কয়েক মাস আগে 2020 সালের ডিসেম্বরে তার বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল নেত্রীর জন্য বড় ধাক্কা ছিল। সে সময় নন্দীগ্রামে মমতাকে হারিয়ে শুভেন্দু আলোড়ন ফেলে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে অন্যতম নাম বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আরএসএস এর আদর্শে গড়ে ওঠাই অভিজ্ঞ নেতা 2024 সাল থেকে রাজ্যসভার সদস্য। বিজেপি কোনো বাঙালি মুখ বেছে নিতে চাইলে শ্রমিক ভট্টাচার্য হবেন অন্যতম সেরা বিকল্প। এরপর উঠে আসছে সাবেক সাংবাদিক স্বপন দাশগুপ্তর নাম। এছাড়া আছেন সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও 2024 সালের লোকসভা নির্বাচনের পর তিনি দল থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন, তবে গত জানুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তাকে আবারও মূলধারায় ফিরিয়ে আনা হয়। রাজ্য বিজেপির আরেক সাবেক সভাপতি সুকান্ত মজুমদার বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি তাদের শক্তিশালী ঘাঁটি উত্তরবঙ্গ থেকে কাউকে শীর্ষ পদের জন্য বেছে নিতে চাইলে তিনি অন্যতম পছন্দ হতে পারেন। দ্য ইন্ডিয়া টুডে তাদের রিপোর্টে দুইজন নারীকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর পদে জায়গা দিয়েছেন। একজন হলেন অগ্নিমিত্র পাল। ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্র বাংলায় বিজেপি মহিলা মঞ্চের প্রধান ছিলেন। খুব দ্রুতই রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তিনি। আরেকজন নারী হলেন রাজ্যসভার সদস্য নামকরা অভিনেত্রী রূপা গাঙ্গুলি। সোনাপুর দক্ষিণের এমএলএ রূপা গাঙ্গুলি 2 বছর ধরে বাংলার বিজেপি মহিলা মঞ্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দর্শক, 1.5 দশকের তৃণমূল কংগ্রেসের আধিপত্য ভেঙে বিজেপির এই নিরঙ্কুশ উত্থান কেবল পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের ভূ রাজনৈতিক সমীকরণ, সীমান্ত অর্থনীতি এবং ঢাকা দিল্লি সম্পর্কেও সুদূর প্রসারী প্রভাব ফেলবে। বাংলাদেশের মানুষের মধ্যে বিশেষ করে সামাজিক মাধ্যমে পশ্চিমবঙ্গের ক্ষমতার এই পরিবর্তন নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্ত হলো 4096 কিলোমিটার। এই দীর্ঘ সীমান্তের মধ্যে কেবল পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে 2217 কিলোমিটার। তাই পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলের বাতাস না চাইলেও ঢাকার দেয়ালে দেয়ালে আঘাত হানছে। প্রশ্ন হলো 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতা আসার পরপরই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশ ভারত সমীকরণ কি নতুন কোনো রূপ নেবে, নাকি এই সম্পর্ক আরো জটিল হয়ে উঠবে?
এতদিন কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল থাকায় অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ইস্যুতে দিল্লি নীতির সঙ্গে কলকাতার মতবিরোধ দেখা যেত। যেমন তিস্তা চুক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সবচেয়ে বড় রাজনৈতিক বাধা, আবার অন্যদিকে বিজেপির মুসলিম বিরোধী প্রচারণার বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। কিন্তু এবার পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার এসে গেছে। কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার হওয়ায় রাজ্যটি কি দিল্লির কেন্দ্রীয় নীতিমালার সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে যাবে? ধরে নেওয়া যায়, কেন্দ্র যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় তবে কলকাতা আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু নেতিবাচক দিকও আছে, সেটি হলো কেন্দ্রীয় সরকারের কোনো বাংলাদেশ বিরোধী সিদ্ধান্ত পশ্চিমবঙ্গেও খুব সহজে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের জন্য বড় রকমের অস্বস্তির কারণ হতে পারে। শেষ বিচারে এখন কলকাতার চেয়ে দিল্লির সিদ্ধান্তই দ্বিপাক্ষিক সম্পর্কে নিরঙ্কুশ প্রভাব রাখবে। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালা বদলে সামনের দিনগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্কে বড় প্রশ্ন হলো তিস্তা চুক্তির জট কি খুলবে। 2011 সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ঢাকা সফর করেন। তার শেষ সফরে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি স্বাক্ষরের সব প্রস্তুতি শেষ হয়েছিল। শুষ্ক মৌসুমে প্রায় সমতা ভিত্তিক পানি বন্টনের সেই রূপরেখা কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে আটকে যায়। এখন মমতার অনুপস্থিতিতে সেই জট খোলার একটি তাত্ত্বিক সুযোগ তৈরি হয়েছে, তবে বাস্তব পরিস্থিতি অতটাও সহজ নয়। পশ্চিমবঙ্গের উত্তরাংশে মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার যেখানে দিয়ে তিস্তা প্রবাহিত, সেখানে বিজেপি এবার ব্যাপক জনসমর্থন পেয়েছে। ফলে চুক্তি করার আগে বিজেপিকে অবশ্যই ওই অঞ্চলের ভোটারদের স্বার্থের কথা ভাবতে হবে। আবার এই বছরে শেষ হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ। এটির নবায়নও এখন একটি প্রধান ইস্যু হিসেবে দেখা দিবে, যেখানে রাজ্য বিজেপির ভূমিকা হবে নির্ণায়ক। পুরো বিষয়টি এখন নির্ভর করবে দিল্লির ভূ রাজনৈতিক সদিচ্ছা এবং বাংলাদেশের দর কষাকষির সক্ষমতার উপর। বিশেষজ্ঞরা মনে করেন 2024 সালের 5ই আগস্টের পরে তৈরি হওয়া নানা পরিস্থিতির কারণে পর্দার আড়ালের দিল্লির এমন কিছু চাওয়া আছে যেগুলো কোনো আনুষ্ঠানিক চুক্তিতে কাজ করবে না। এগুলো নিয়ে দর কষাকষি হবে আড়ালে। শুভেন্দু অধিকারী যখন প্রকাশ্যে ঘোষণা দেন শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী, তখন সেটি কেন্দ্রের অনুমতি ছাড়া হওয়ার কথা নাই। আবার পশ্চিমবঙ্গে বিজেপি জেতায় বাংলাদেশে এনআরসি, নাগরিকত্ব সংশোধনী আইন এবং অবৈধ অনুপ্রবেশ ইস্যুগুলোকে নতুন করে সামনে আনতে পারে। এই ইস্যুগুলো বাংলাদেশের জন্য অস্বস্তিকর হলেও এগুলো কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করবে ঢাকা দিল্লি সামগ্রিক সম্পর্কের উপর। সম্পর্ক যদি স্থিতিশীল ও মর্যাদাপূর্ণ থাকে তবে এসব ইস্যু নিয়ে খুব বেশি নাড়াচাড়া হবে না, কিন্তু সম্পর্কে টানাপোড়েন থাকলে এগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের পূর্ণ আশঙ্কা রয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে রাতের অন্ধকারে পুশব্যাকের কথা বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার যদি একই পথে হাঁটে তবে তার সীমান্ত পরিস্থিতিকে জটিল করে তুলবে। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি দুদেশের জন্য স্পর্শকাতর একটি বিষয়। এখন বঙ্গরাজ্যে ক্ষমতায় থাকায় বিজেপি কেন্দ্রীয় সরকারের উপর বাংলাদেশের উপর কঠোর হওয়ার জন্য চাপ প্রয়োগ করবে, যা তারেক রহমানের সরকারের জন্য এক বিশাল অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। এর মধ্যে মোদী সরকার বাংলাদেশে হাই কমিশনার হিসেবে প্রথমবারের মতো কূটনীতিকের পরিবর্তে ঝানু রাজনীতিককে নিয়োগ দিয়েছে। নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া দীনেশ ত্রিবেদী আবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক সুপরিচিত মুখ। তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং বর্তমানে বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা। ফলে কেন্দ্র থেকে ঢাকা, মাঝখানে সীমান্ত, সবখানে এখন বিজেপির একক প্রাধান্য, যেটি সরাসরি মোদির ভাষায় এক হয়ে কথা বলবে। ফলে দৃশ্যমান সীমান্ত কিংবা পানি অথবা বাণিজ্য সমস্যা থেকে শুরু করে পর্দার আড়ালের আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা ইস্যু নিয়ে দিল্লি এখন ত্রিমুখী চাপ তৈরি করতে পারবে ঢাকার উপর। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো পশ্চিমবঙ্গের 2026 সালের এই নির্বাচনের ফলাফল কেবল একটি দল থেকে অন্য দলের কাছে ক্ষমতা হস্তান্তর নয়, বরং এটি একটি আদর্শিক পরিবর্তনের সংকেত। এই পরিবর্তনের ঢেউ গঙ্গা পেরিয়ে বাংলাদেশের পদ্মা ও মেঘনা পাড়েও লাগবে। পশ্চিমবঙ্গের এই পদ্ম বিপ্লব শেষ পর্যন্ত দুই দেশের বন্ধুত্বকে আরো সংহত করবে নাকি বিচ্ছেদের নতুন দেওয়াল তুলবে, তার উত্তর দিবে ভবিষ্যৎ। তবে আজকের এই পরিবর্তনের দিনে একটি কথা স্পষ্ট, পূর্ব ভারতের রাজনীতি আর আগের মতো থাকবে না। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।